ঘটনাটি মূলত যতটুকু সময় মানে সময়ের আইডিয়া পাওয়া যায়, এটা 1950 সালের আশেপাশের কোন একটা সময়ের ঘটনা। এবং এই ঘটনাটির স্থান হচ্ছে নড়াইল জেলার মোহাম্মদপুর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের ঘটনা, যেটা লাহোর ইউনিয়নের পাশের আর কি। তো ওই গ্রামে একজন ব্যক্তি ছিলেন, তার নাম ছিল হচ্ছে নবকুমার দত্ত। আর ওনার স্ত্রী, ওনার এক ছেলে, 2 মেয়ে। এক ছেলে, বড় ছেলের নাম হচ্ছে মৃণাল দত্ত, আর তার ইমিডিয়েট পরের মেয়ের নাম হচ্ছে রূপসী দত্ত। কিন্তু একদম ছোট যে মেয়ে, তার নামটা জানা যায় না, অনেক ছোট ছিল, তাকে বলতে পারেন না নামটা কি। তো উনি কিন্তু মানে বংশগতভাবে ওনার বাপ দাদারা বেশ জমি জমা রেখে গিয়েছিলেন, কিন্তু উনি যেটা করতেন সেটা ছিল আসলে ওইভাবে সে কোনো কাজ করতো না। উনি ওই কিছু কিছু করে মাঠের জমি বিক্রি করতো, চলতো এইভাবে আর কি। কিন্তু এইভাবে কতদিন, একটা সময় তো সবকিছু শেষ হয়েই যায়। আর উনি যেহেতু ওই জমি বিক্রি করার ওনার একটা অভ্যাস ছিল, এই কারণে স্থানীয় একজন প্রভাবশালী ব্যক্তি মনে করলেন যে তার যে ভিটে মাটি, যে জমিটা মানে যেখানে যে ভিটেটা আছে আর কি, বেশ বড় জায়গা নিয়ে, ওই দিকে তার নজর যায়। এবং সে খুব স্বাভাবিকভাবেই ওই নবকুমার দত্তকে বলে যে তুমি যেভাবে জমি জমা বিক্রি করছো, একটা সময় তো এটাও বিক্রি করে দিবে, তাহলে একটা কাজ করো, আমি তোমাকে এটার একটা ভালো দাম দিচ্ছি, প্রয়োজনে আমি আরো একটা জমি দিব যাতে করে তুমি সেখানে গিয়ে থাকতে পারো, এইটা আমাকে দিয়ে দাও, আমার কাছে বিক্রি করো। আমি এখানে একটা মানে বাগান, আম, কাঁঠাল, পেয়ারা, এগুলোর একটা বাগান তৈরি করব। উনি কিন্তু এটা দিতে রাজি হন না, বলে না, এটা আমার বাপদাদার জমি, এটা আমি দিব না। তখন বলে যে বাপদাদার জমি তো মাঠেও ছিল, সেগুলো বিক্রি করতেছে, তাহলে এটা দিলে সমস্যা কি? না, এটা আমি দিব না, মেয়ে আছে, মেয়ের বিয়ে শাদী দিতে হবে, সবকিছু বিক্রি করে দিলে কেমন হয়। মানে তার জায়গা থেকে তিনি যুক্তি উত্থাপন করছিলেন আর কি। তো তাকে যখন কিছুতেই রাজি করানো গেল না, তখন ওই নবকুমার দত্তর ছেলে মৃণাল দত্ত, সে আবার 12 মাসে কামলা হিসাবে ওই স্থানীয় একজন প্রভাবশালী ব্যক্তির বাড়িতেই কাজ করতেন, 12 মাসে কামলা হিসাবে। সঙ্গত কারণে ওই প্রভাবশালী ব্যক্তির নামটা আমরা বলছি না। তো তখন ওই প্রভাবশালী ব্যক্তি ওই তার ছেলেকে ধরে, যেহেতু তার বাড়িতে কাজ করে সে। এখন ছেলেও রাজি হয় না, ছেলে বলে যে না, এটা বসত ভারী কিভাবে বিক্রি করা যায়, এটা তো সম্ভব না। এর পিছনে আরেকটা কারণ ছিল রাসেল ভাই, সেটা হচ্ছে যে ওই জমি জমা বিক্রি করেও কিছু টাকা পয়সা ওনাদের হাতে ছিল, ওইটা দিয়ে ইট কিনে একটা পাকা বাড়ি, ওনার মেয়ে বড় হচ্ছে, বিয়ে শাদী দিতে হবে, ওই জন্য একটা পাকা বাড়ি নির্মাণের একটা পরিকল্পনা করছিল। এই কারণে আবার পাশে একটা পুকুর খনন করেছিল, ওই বাড়ির পাশে, ওনাদের যেই ছোট ঘরটা ছিল পাশে পুকুর খনন করে ওইটার মাটি দিয়ে ওই একটা জায়গায় একটু উঁচু করেছিল, এবং ইট কিনে ওখানে একটু একটু করে তারা বাড়ি বানাচ্ছিল আর কি। তো এই বিষয়টা উত্থাপন করে যেভাবে, তো আর এখন বিক্রি করা যাবে না, আমাদের সেটা ইচ্ছা নেই। যখন ওই লোকটি দেখলো যে তার বাড়ির কামলা তাকেই বলে যে বিক্রি করা যাবে না, না করে দিল, তারপর আরেকজন না করে দিল, বিষয়টা ওনার কাছে আসলে একটা জেদের কারণ হয়ে যায় যে আমি এটা নেবই যে কোনো ভাবে। তো এখন খুন খারাপি করে তো নেওয়া যাবে না, উনি একটা বিকল্প পদ্ধতি অবলম্বন করেন। সেটি হচ্ছে যে উনি মাগুরা জেলার, আজকে যে মাগুরা জেলার সত্রজিৎপুর ইউনিয়ন, সত্রজিৎপুর, আমি যতটুকু শুনেছি সত্রজিৎপুর ইউনিয়নের ওই সময় কুখ্যাত একজন তান্ত্রিক ছিলেন। জি। তো ওই তান্ত্রিকের শরণাপন্ন হন যে যেভাবে হোক ওই জমিটা আমার লাগবে, যে কোনো মূল্যে হোক, কিন্তু কেউ যেন কিছু বুঝতে না পারে, কোনো খুন খারাপি, কোনো ঝামেলা আমি যাব না, মারামারির মধ্যে যাব না। বলে কোনো সমস্যা নেই, তাহলে যে কোনো ভাবে ওই নবকুমার দত্তের ছেলেকে আমার কাছে নিয়ে আসবা, চলে বলে কৌশলে, যে কোনো ভাবে, বাকিটা আমার কাজ। তো যেহেতু ওই বাড়িতে ওই মৃণাল দত্ত কাজ করতো, মানে নবকুমার দত্তের ছেলে, তো তাকে বলে যে তোমার কাকিমা, মানে ওই প্রভাবশালী ব্যক্তিও হিন্দু ছিল, তো তোমার কাকিমা তো অসুস্থ, ওনার কবিরাজের কাছ থেকে একটা ওষুধ আনতে যেতে হবে, চলো যাই একসাথে। তো সেও খুব স্বাভাবিকভাবে গিয়েছে ওইখানে, মাগুরার ওই সত্যজিৎপুরে গিয়েছে। তো আসলে ভিতরে যে কি কলা কৌশল হচ্ছে এটা তো তার জানার কথা না, সে বুঝেও নেই। ওখান থেকে সে চলেও আসে। আসার পরে তার আচরণে অদ্ভুত কিছু পরিবর্তন লক্ষ্য করে ওই মৃণাল দত্তের মা বাবা। দেখে যে সে তার মা বাবার সাথে খুব খারাপ ব্যবহার করছে, মানে ঘরে ঢুকেই বলতেছে এই জমিটা আমার মালিকের কাছে বিক্রি করে দাও। অথচ কয়েকদিন আগেও এই জমিটা রক্ষা করার বিষয়ে সে খুব সোচ্চার ছিল। তারা তো খুব অবাক হয়ে যায়, কি ব্যাপার, ছেলে হঠাৎ করে ঘুরে এসে এগুলো বলে কেন। তো এবং সে তার মালিকের প্রতি খুবই অনুগত, মানে এতটা ডেডিকেটেড তার আগে দেখেনি। বিষয়টা তাদের মনে সন্দেহ লাগে, কিন্তু কেন এটা হচ্ছে তারা চিন্তা করছে ছেলেকে হয়তো বা ব্রেন ওয়াশ করেছে, কোনোভাবে জাদুটোনা করেছে, বা এইসব বিষয় তাদের মাথায় ছিল না। তো প্রতি রাত্রেই খাবার খেতে বসে বাবা মার সাথে ঝগড়া শুরু হয়ে যায়।
বেতন দিব। বলে আমি পাহারা দিতে পারবো না, কোনো ব্যাখ্যা দিতে পারবো না, বলে সে চলে যায়। না, আর একজন রাখে, সেও সেম ঘটনা ঘটায়। সেও 4 দিনের মাথায় এসে বলে, বা 2 দিনের মাথায় এসে বলে যে আমি কাজ করবো না, চলে যাব। কি হয়েছে বলে কোনো ব্যাখ্যা দিতে পারবো না, আমি করবো না। তারপরে উনি চিন্তা করলেন তাহলে একটা কাজ করি, এখানকারই কোনো মানুষ রাখি, মানে একদম এই বাগানের পাশে বাড়ি এমন কাউকে, এমন একজনকে রাখে যে সে আর কোথায় যাবে, ও থাকলে তো এখানেই থাকতে হবে। ওই চিন্তা করে একজনকে রাখে। সে কি করে, তার বাসা তো একদম পাশেই, তো ওই জায়গার পাশেই, ওই দত্ত ঠাকুরের ভিটার পাশেই। এই জন্য সে কি করতো, ওই বাড়ি থেকেই পাহারা দিত, বাগানে যেত আসতো, ওইখানে বাগানের ঘর ছিল। সেই রকম 4র্থ দিন এসে সেও বলে যে আপনার বাগানে আমি ঢুকবো না, আপনার বাগানে আমি পাহারা দিব না, আমি আগে যে কাজ করতাম সেটা করব। বলে ঠিক আছে, পাহারা দিবা না ভালো কথা, কিন্তু কি ঘটনা ঘটছে এটা বলে যেতেই হবে। আগের 2 জন তো বলে না, কিন্তু তোমাকে বলে যেতেই হবে। সে তো বেচারা বিপদে পড়ে যায়। তখন সে বলে একটি ঘটনা, সে বলে যে আমি তো মৃণালকে দেখি, মৃণাল দত্তকে দেখি, ওই যে নবদত্ত ঠাকুরের ছেলে, তাকে তো দেখি। কিভাবে দেখো? প্রতি রাত্রে স্বপ্নে এসে আমার হুমকি ধমকি দেয়, বলে এই জায়গা আমাদের, এখানে কেউ থাকতে পারবি না, চলে যা, না হলে কিন্তু লাশ পড়বে তোদের। বলে আমি থাকতে পারবো না, আমি চলে যাব। তো এই কথা যখন ওই প্রভাবশালী ব্যক্তির কানে যায়, তখন উনি বেশ চিন্তিত হয়ে পড়ে যে আসলে মানে কি হচ্ছে। কিন্তু এই বিষয়টা উনি একটু গোপন রাখেন। পাহারাদার না থাকলেও মোটামুটি ওইভাবেই চলছিল। এইভাবে কিন্তু রাসেল ভাই প্রায় 5 থেকে 6 বছর পার হয়ে যায়। মানে এর মধ্যে আর তেমন কিছু ঘটে না, উনি কোনো পাহারাদারও রাখেন নাই, মানে স্বাভাবিক ছিল। 5 থেকে 6 বছর পর হঠাৎ একটি ঘটনা ঘটে। সেটা হলো, এই প্রভাবশালী ব্যক্তির 3টা সন্তান, প্রথমে 2টা ছেলে এবং সবার ছোট একটা মেয়ে। তো ওরা 2 ছেলে একসাথে ওই যে দত্ত ভিটার পুকুরের তাদের লাশ ভেসে ওঠে একদিন সকালবেলা। ওনার 2 সন্তানের লাশ ভেসে ওঠার পর উনি মানে শোকে পাগলের মতো হয়ে যায়। ওনার স্বাভাবিক সেন্স আর কাজ করে না, মানে অনেকটা মানসিক ভারসাম্যহীনের মতোই। তো উনি মানে যাকেই দেখতো বলতো, এই তুই আমার ছেলেকে মারছিস, কি অন্যায় করছিল সে, কেন মারলি? আসলে তারা তো কিছু জানে না, মানে উনি উন্মাদের মতো হয়ে যায়। তখন ওনার স্ত্রী, উনি আবার একটু মানসিকভাবে শক্ত ছিলেন, ওনার স্ত্রী তাকে একজন ভালো হুজুরের কাছে নিয়ে যান। তো হুজুরের চিকিৎসায় সে আস্তে আস্তে সুস্থ হয়ে যায়, মাসখানেকের মধ্যে আবার স্বাভাবিক হয়ে যায়। তো স্বাভাবিক যখন হয়ে যায়, তখন ওই আপনার একদিন সকালবেলা একদম জীর্ণ শীর্ণ, মানে একদম কঙ্কাল সার একজন মানুষ আসে। মানে দেখে মনে হচ্ছে এমন রোগ আর মানুষ উনি কখনো দেখেনি নাই, শরীরের হাড় গোড় সব বের হয়ে গেছে, মানে জীবন্ত কঙ্কাল বলতে আমরা যেটা বুঝি। তো ওই লোক এসে বলতেছে যে আমাকে চিনতে পারছেন? বলে না তো। বলে যে আমি সেই শত্রুজিৎপুরের তান্ত্রিক। উনি তো তাকে দেখে অবাক। ওই তান্ত্রিক ছিল সুঠাম দেহি, উঁচু লম্বা, সুন্দর চেহারা। তার এই অবস্থা দেখে মানে উনি ভয় পেয়ে গেছে রীতিমতো, যে আপনার এই অবস্থা কিভাবে? বলে আপনার জন্য আমার এই অবস্থা। বলে কেন, কি হয়েছে? তো বলতেছে যে যে কাজটা আমরা করছি এটা মোটেও ভালো কাজ করি নাই, এবং ওই মৃণাল দত্ত উপরে জিন পজেস্ট করিয়ে মৃণাল দত্তকে দিয়েই তার 2 বোন মা বাবাকে হত্যা করা হয়, এবং মৃণাল দত্তকে ওই পজেস্ট অবস্থাতেই ওই পুকুরে নিয়ে যাওয়া হয়। মৃণাল দত্ত নিজেই ঝাঁপ দেয় ওই পুকুরের মধ্যে। প্রত্যেকটা মানুষ নিজেই ঝাঁপ দিয়েছে, কিন্তু কোনো না কোনো ভাবে ওই মৃণাল দত্ত মানে সেখানে ভূমিকা পালন করেছিল, আর মৃণাল দত্ত সে একদম সরাসরি নিজেই গিয়ে ঝাঁপ দিয়েছে। এভাবে পরিবারকে শেষ করে দিয়েছে। সমস্যা যেটা হয়েছে রাসেল ভাই, ওই যে জিনটা যে এই কাজটি করেছে, তার সাথে ওই তান্ত্রিকের নাকি একটা চুক্তি ছিল। তান্ত্রিক সেই চুক্তি ভঙ্গ করেছিল, যার ফলে তান্ত্রিকের সাথে ওই জিনের খুব দ্বন্দ্ব হয়। দ্বন্দ্বের প্রেক্ষাপটে ওই তান্ত্রিককে ওই জিন বলে তোরে মেরে ফেলবো। কিন্তু তান্ত্রিক তার তন্ত্রমন্ত্র দিয়ে মোটামুটি নিজেকে কিছুটা সেভ করতে পারলেও সেও জানতো যে তার পরিণতি খুব একটা ভালো হবে না, এবং ওই জিন বলেছে এরপরে ওই প্রভাবশালী যে ব্যক্তি তার পরিবারের দিকে হাত দেবে। ওদিকে তো তান্ত্রিক জানে না এর ভিতরে এত ঘটনা ঘটে গেছে। সে শোনে যে ওই প্রভাবশালী ব্যক্তির 2 ছেলে মারা গেছে।
বলে আপনাদের অবস্থাও কিন্তু ভালো হবে না, এই আমি বলে গেলাম। তো এই বলে তান্ত্রিক চলে যায়। এই কথা শুনে তো ওই প্রভাবশালী ব্যক্তি এবং ওনার স্ত্রীর তো মাথা নষ্ট, হাই হাই এখন কি করি, এখন কি করা যায়। তখন ওই যে হুজুরের কাছ থেকে ট্রিটমেন্ট নিয়ে এসেছিল তার কাছে যায়। তো হুজুর সবকিছু শোনার পরে বলে যে আপনার এই সমস্যার সমাধান আমি করতে পারবো না। এর পিছনে কারণ হলো যে ওনারা তো মূলত সনাতন ধর্মাবলম্বী, হুজুর যেই দোয়া দরুদ পড়বেন ওনারা তো সেটা স্বাভাবিকভাবেই জানার কথা না বা পড়তেও পারবেন না। তো বলছে যে এটা তো আসলে খুব কঠিন একটা বিষয়, এটা আমি কিভাবে সমাধান করব। তারপর ওনারা অনেক অনুনয় বিনয় করেন। তখন ওনারা বলেন যে আপনি 11 দিন পরে আসেন, যদি কোনো সমাধান বের করা যায়। তো সত্যি ওনারা 11 দিন পরে আসেন রাসেল ভাই। আসার পরে হুজুর যেটা বলেন, মানে এটা শুনে রাসেল ভাই আমি ভয় পাইছি। মানে এমন একটা কথা, সেটা হলো বলেন যে যেই জিনকে দিয়ে এই কাজটি করানো হয়েছিল ওই জিনের আবার মানে আরো 2 জন সহজ, মানে ওদের একটা টিম আছে, 3 জন একটা টিম। তো ওদের টিম লিডারকে না জানিয়ে ওই জিনটা চলে যায় ওই তান্ত্রিকের কাছে এবং সেই কাজটি করে। এতে করে টিম লিডার খুব ক্ষিপ্ত হয়, হেন এই অপকর্মের সাথে ওই জিনটা যুক্ত থাকার কারণে। এবং বলছে, এবং ওই বলে যে এই কাজের সাথে জড়িত ছিল প্রত্যেককে তুমি শাস্তি দিবা, তা না হলে তোমাকে শাস্তি দিব। এবং ওদের যে টিম লিডার জিন সে নাকি এতটা শক্তিশালী যে সে ডাকলেও হাজির হয় না এবং সে কারো কথা শোনে না। এবং এই সমস্যার কোনো সমাধান নাই, সমস্যার সমাধান একটাই, এই কাজের সাথে জড়িত ছিল প্রত্যেককেই ওই জিনেরা হত্যা করবে। মূলত মৃণালের বেশে ওই জিনেরা এই কাজটা করছিল। তো বলছে যে এটার কোনো সমাধান নাই, সমাধান একটাই, সেটা হলো এই যে প্রভাবশালী ব্যক্তি উনি নিজে যদি ওই পুকুর পাড়ে গিয়ে ওই জিনদের কাছে ক্ষমা প্রার্থনা করে, আর তো ক্ষমা চাওয়ার লোকজন তো আর এখানে নাই, ক্ষমা প্রার্থনা করে যারা অন্যায় করেছে এবং অন্যায়ভাবে একটা জিনকেও ব্যবহার করা হয়েছে, তাহলে যদি তারা ক্ষমা করে তাহলে বেঁচে যাবা, আর না হলে কিন্তু পরিবার সহ তোমার শেষ হয়ে যাবে। এখন ওই প্রভাবশালী ব্যক্তি উনি খুব মানে চিন্তায় পড়ে যান যে তাহলে তো আমার পরিবার সবাই মারা যাবে। তখন উনি সিদ্ধান্ত নেন উনি রাতের বেলা একা একা ওইখানে যাবেন ওই পুকুরের কাছে। তো পরিবারের সদস্যরা নিষেধ করলেও তারপর উনি যান। যে রাত্রে যান উনি ওই রাত্রে আর ফেরত আসেন নাই। পরদিন সকালবেলা ওনার ডেড বডি ওই পুকুরে পাওয়া যায়। কিন্তু ওনার স্ত্রী এবং সন্তান স্বাভাবিকভাবেই মানে ছিল, বার্ধক্যজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে। ওনার পরিবারের কোন সদস্যের সাথে আর কোনো ঘটনা ঘটেনি। এটার পরে রাসেল ভাই চলে গেছে 30 থেকে 40 বছর। এর ভিতরে কেউ ওই পুকুরের ধারের কাছে যাওয়ার সাহস করে নাই। এরপরে আস্তে আস্তে মানুষ যাওয়া শুরু করে পুকুরে, গরু ছাগল গোসল করায়, তেমন কোনো সমস্যা হয়নি আর কি। এর মধ্যে আলামিনের এক ফুপু নাম হলো শিল্পী ফুপু। এই শিল্পী ফুপু পারিবারিক মানে ভাবে একটু মেন্টালি ডিপ্রেসড ছিলেন। উনি ইচ্ছাকৃত ভাবে ওই পুকুরে গিয়ে সুইসাইড করেছিলেন। 2000 সালের ঘটনা এটা। তারপরে লোকজন আর এটার ব্যবহার করে না, তারপর আরো মানে মানুষ ভয় পায়। তো এরপরে কিন্তু রাসেল ভাই যারা সুইসাইড করতে ইচ্ছা পোষণ করেছে, মানে ইচ্ছাকৃত ভাবে কিন্তু অনেকে ওই পুকুরে ডুবে মারা গেছে। এই জন্য স্থানীয়ভাবে ওই পুকুরটাকে মৃত্যু কামনাকারী পুকুর বলা হয়। ঘটনা কিন্তু রাসেল ভাই এখানেই শেষ না, আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে ওখানে ইছামতি বিল এবং মধুমতি নদীর সংযোগ স্থাপনের জন্য একটা ক্যানাল নির্মাণের একটা বর্তমানে একটা প্রজেক্ট চলছে। এই প্রজেক্টটা বাস্তবায়ন করার মানে যে দিক দিয়ে যাবে আর কি, ওই জায়গাতে ওই পুকুরটা পড়ে যায়। তখন ওই ক্যানালটা করার জন্য এক্সক্যাভেটর নিয়ে আসা হয়, যেটাকে আমরা ভেকু বলি। এক্সক্যাভেটর দিয়ে খনন কার্য করতে করতে ওইখানে প্ল্যানে ছিল ওই পুকুরটাকে ওই ক্যানালের অংশ হিসাবে নিয়ে যাওয়া হবে। মানে হাজার হাজার মানুষ সাক্ষী এটার, যে ওই এক্সক্যাভেটর যখন তার মাথার অংশটা খোঁড়ার জন্য যখন পুকুরের ভিতরে নামিয়ে দিয়েছে, সাথে এক্সক্যাভেটর বন্ধ হয়ে গেছে। যতবার চেষ্টা করছে ততবারই বন্ধ হয়েছে, এক্সক্যাভেটর কাজ করে না। সেখানে অনেক বহু মানুষ সেটা দেখেছে। এরপরে ওই প্রকল্প বাস্তবায়নে যারা দায়িত্ব ছিলেন তারা এসব বিষয়টা দেখেছে। পরবর্তীতে এই বিষয়টা যখন প্রশাসনের উচ্চ মহলে এটা বলা হয়, তারাও সরেজমিনে এসে নিজেরা এটা দেখেছে। পরবর্তীতে ওই পুকুরটা ঠিক রেখে, যেখানে যেটা আছে সেটা ঠিক রেখেই ক্যানালটা চলে গেছে, এখনো সেটা ওইভাবেই আছে আর কি। আর ওই যে দত্তভিটার যেই একটা বাড়ি নির্মাণ করা হচ্ছিল না, যেটা মাটির নিচে চলে গেল, ওখানে এই যে কিছুদিন আগে ওটা তো সরকারি খাস জমি হয়ে গিয়েছে। তো ওখানে একজন ব্যক্তি ওটা লিজ নিয়েছে, লিজ নিয়ে ওই পুরাতন সব গাছ পরিষ্কার করে এখন ওখানে আম বাগান
বেশ কিছু ফলের বাগান করা হয়েছে নতুন করে। ওখানে এখন ভাইয়া আর কিছু ঘটে না নতুন করে, এখানে এখন কিন্তু পাহারাদার আছে, কারোর সাথে কোনো কিছু ঘটে না। কিন্তু যখন ওই গাছ লাগানোর জন্য মাটি খনন করেছিল কিছু কিছু জায়গায়, সেখানে কিন্তু ওই যে পুরাতন ইট গুলো পাওয়া গেছে। ওই পুরাতন ইট অনেকগুলো পাওয়া যায়। তো স্থানীয় রফিক নামক একজন ব্যক্তি অনেক মানে স্বল্প মূল্যে, নামমাত্র মূল্যে ইটগুলো নিয়ে সে এখন তার বাড়িতে এটা ব্যবহার করেছে। রফিক কিন্তু এখন ওই সেই মাটির নিচে চলে যাওয়া, রহস্যজনক ভাবে চলে যাওয়া ওই ইট তার ঘরের কাজে ব্যবহার করেছে, তার কোনো সমস্যা হয়নি। তো এখনো ওই পুকুরটা হন্টেড, মানে অনেকে এটার নাম দিয়েছে সুইসাইড পন্ড বা মৃত্যু কামনাকারী পুকুর বলে এটাকে স্থানীয়ভাবে। তো এখানে হাজার হাজার মানুষ এটার আছে স্থানীয়ভাবে, এটা সবাই জানে। এটা একা যে আলামিন এটা বলেছে বিষয়টা এরকম না, স্থানীয় অনেকেই জানে এই ঘটনাটি, যে এটা কি কারণে এই ঘটনাটা ঘটেছে, কি একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল। তার প্রেক্ষাপটে আজ 2023 সালের জানুয়ারি মাসে এসেও ওই পুকুরটা আজও হন্টেড রয়ে গেছে এবং ধারণা করা হয় যে 3টা জিন, ওই 3টা জিন এখনো ওখানে আছে। কোনো বিশেষ কোনো কেউ যদি কোনো খারাপ কাজ না করে তাহলে হয়তো বা তারা দৃশ্যমান হয় না। মোটামুটি ওই প্রভাবশালী ব্যক্তির মারা যাওয়ার মাধ্যম দিয়েই ওই অপকর্মের সাথে যারা জড়িত ছিল প্রত্যেকে শেষ হয়ে যায়। এটা ছিল আসলে ওই ফার্স্ট ঘটনা। অনেক সুন্দর একটি ঘটনা, এবং সুইসাইড পন্ড এরকম একটা ব্যাপার যে থাকতে পারে বা এরকম একটা জিনিস থাকতে পারে। আচ্ছা, এই মানুষ আপনি যে যার কাছ থেকে ঘটনাগুলো নেন, ওর সবগুলো ঘটনা খুব স্পেশাল, খুবই অদ্ভুত লাগে আমার এই জিনিসটা। জি জি ভাইয়া, ওর কিন্তু আজকে আসার কথা ছিল, ও আসতে চেয়েছিল, কিন্তু ও ফিজিক্যালি আসলে সিক, অসুস্থ। আর ও যেহেতু যে কাজটা করে ও ছুটি পায় না, ও শুধু সপ্তাহে একদিন ছুটি পায়। হ্যাঁ, আমরা সবাই জানি। তো এই শীতের মধ্যে এসে আবার গিয়ে কালকে খুবই ডিফিকাল্ট। আর তার যে জবটা মানে খুবই ভালনারেবল একটা জব, আর ওর আর্থিক অবস্থা খুবই আর কি, যে চাকরিটা যদি চলে যায় তাহলে ওর খুবই অবস্থা। এই জন্য সে মানে চাকরির ক্ষতি করে কোথাও আসলে আসতেও পারে না। আমাকে অনেকবার বলছে যেতে চাই, আমি বলছি ঠিক আছে অবশ্যই আসবা, সময় সুযোগ করে ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখা হবে, ইনশাল্লাহ কথা হবে, বা আমরা হয়তো ভার্চুয়ালিও তার সাথে কানেক্ট করতে পারি। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। চলুন আমরা আমাদের পরের ঘটনায় চলে যাই আফনান ভাই। জি রাসেল ভাই, এখন যে ঘটনাটি বলবো, এই ঘটনাটি আমাকে যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে মিঠু মাঝি। তার নাম হচ্ছে মিঠু মাঝি। আর উনি মূলত মাঝি নন, এটা তার বংশীয় একটা পদবী। উনি বর্তমানে ইটালিতে থাকেন। ইটালি থেকে তিনি এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন। তো ওনার নিজের সাথেই এই ঘটনাটি ঘটেছিল। ওনার বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার নড়িয়া পৌরসভার 3 নং ওয়ার্ডে। আর ওনার বাড়ির কাছাকাছি একটা বাজার রয়েছে, এটাকে মাঝির বাজারই বলে আর কি। আর 3 নং ওয়ার্ড থেকে 4 নং ওয়ার্ডে যাওয়ার যেতেন, সেখানে ওনার আত্মীয় বাড়ি আছে, সেখানে ওনার ফুপু বাড়ি আছে। তো ওনার ফুপার নাম হচ্ছে দিলু ফকির। ওই মিঠু মাঝি ভাইয়ের ফুপার নাম হলো দিলু ফকির। ওখানে ওনার আরেকজন মামা রয়েছে, তার নাম হলো জাহাঙ্গীর ফকির। এই কথাগুলো কেন বলছি একটু পরে আপনারা বুঝতে পারবেন, তা না হলে পরবর্তী ঘটনার বিষয়গুলো বর্ণনা করতে অসুবিধা হবে আর কি। তো ওনার ওই যেখানে মানে ওই ফুপু বাড়ি এবং মামা বাড়ি, ওই জায়গাটার নাম হচ্ছে বাঁশতলা। ওই রাস্তাটার ওই ইসের নাম হলো বাঁশতলা। এবং ওনার ফুপু বাড়ি যেখানে, মামা বাড়ি যেখানে, রাস্তার এক পাশে একটা শিমুল গাছ, বড় একটা শিমুল গাছ, অনেক পুরাতন, আর এক পাশে বাঁশঝাড়। তো রাতের বেলা বহু মানুষ ওই দিক দিয়ে শিমুল গাছের নিচ দিয়ে যাওয়ার সময় দেখা যায় তার গায়ের উপর পানি পড়ছে। আর রাসেল ভাই, ওই পানি একবার যা গায়ের উপর পড়েছে তার জ্বর হবে নিশ্চিত। জ্বর যদি নাও হয় সে অসুস্থ হবেই যদি ওই পানি কারো গায়ের উপর একবার পড়ে। আর ওই জায়গাতে শিমুল গাছের কাছে রাতের বেলা বেশ কিছু ঘটনা ঘটতো। এই টাইপের ঘটনা ইন্ডিভিজুয়ালি আমরা আলাদা আলাদা ভাবে বলেছি। যেমন যাওয়ার সময় কোন একটা খাটিয়া, মানে খাটিয়াটা এত বড় যে পুরো রাস্তার এপাশ থেকে ওপাশ আটকে দেয়, মানে ব্যারিকেডের মতো, এবং খাটিয়ার উপরে লম্বা একটি লাশ শোয়ানো, হঠাৎ করে এটা দেখা যায়। তারপরে এমনও হয়েছে যে কেউ যদি ওই দিক দিয়ে রাত্রেবেলা যাওয়ার সময় ওই খারাপ জিনদের বা পিশাচদের হাতে একবার পড়ে গিয়েছে, রাস্তা থেকে টানতে টানতে নিচে নামিয়ে, নিচে একটা খালের মতো আছে, ওই খালের মধ্যে তাকে জীবন্ত পুঁতে রেখেছে,
মারা গিয়েছে, এরকম মাথা নিচের দিকে পা উপরের দিকে, এরকম কিন্তু ইন্ডিভিজুয়াল ঘটনা আমরা অনেকবার বলেছি যে হ্যাঁ সে এইভাবে মরে গেছে, রাস্তায় যাওয়ার সময় এইভাবে দেখেছে। এটা কিন্তু হরহামেশা ওখানে ঘটতো, হরহামেশা। ওটা এতটা হন্টেড জায়গা ছিল এটা। তো ছিল বলছি এই কারণে, আমি বলবো পরে, সব আমরা পরে বুঝতে পারবো, পরে বুঝতে পারবেন আর কি, কেন ছিল বলছি এখন নাই। তো এই ঘটনাটি ঘটেছে 2010 সালের দিকে। ওই মিঠু মাঝি ভাই, যিনি মিঠু ভাই আর কি, ওনার আবার আপনার এই ঘটনা বলার আগে আমি একটু বলি যে আপনি আসলেই এই যে মানে মানে আপনি তো প্রচুর ঘটনা আমাদেরকে অডিও ক্লিপ আকারেও পাঠান, কিন্তু যখন এই সামনাসামনি কথা হয় বা সামনাসামনি আমরা গল্প বা স্টোরি শুনি, তখন আপনার কেমন লাগে? আমার কাছে যেরকম যে খুব এক্সাইটমেন্ট কাজ করে একটা, কেমন লাগে? না, আমার কাছে ভালো লাগে, অনেক ভালো লাগে। কারণ হলো যখন রেকর্ড করি, রেকর্ড করলে আসলে কি রেকর্ড, ওই করোনার পর থেকে তো আসলে রেকর্ড গুলা পাঠাই। আগে তো যখন সবসময় স্টুডিওতে যেতাম তখন তো সরাসরি বলতাম। এখন হচ্ছে অন্য একটা চাপ, সেটা হচ্ছে যে যেহেতু আপনাকে ঢাকার বাইরে থাকতে হয়, আমি খুবই চাই যে আপনি খুব দ্রুত ঢাকায় চলে আসুন। চেষ্টা করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। আমি জানি যে সবাই অধীর অপেক্ষা করছে আপনার ঘটনা শোনার জন্য, যেন মাঝখানে একটু আরেকটু এক্সাইটমেন্ট বাড়িয়ে দিলাম। শুরু করি। আপনি ঠিকানা বলেছেন, আপনি জায়গা মানুষের পরিচয়গুলো দিচ্ছিলেন, এবং আপনি পাস্ট টেন্স ইউজ করেছেন, নিশ্চয়ই এর কোনো একটা কারণ আছে। চলুন আমরা শুনি। জি, অবশ্যই আপনারা, আমি যেগুলো বলবো আপনারা বুঝতে পারবেন, লিসেনার অবশ্যই বুঝতে পারবেন, কারণ টেলিভিশনেও আপনারা এই সংক্রান্ত বিষয় দেখেছেন। তো যাই হোক, ওনার 3 জন বন্ধু ছিল। এক বন্ধুর নাম হচ্ছে বিল্লাল পাইক, আর এক বন্ধুর নাম ছিল হলো শাহিন মাতবর, আর আরেকটা বন্ধু ওনার হুবহু ওনার নামে, তার নামও ছিল মিঠু মাঝি। ওনারা 4 জন খুব বোজম ফ্রেন্ড ছিলেন। তো 2010 সালে ওই 3 বন্ধু ওনারা ইটালিতে এগ্রিকালচার ভিসায় চলে যান। এগ্রিকালচার ভিসায় ওনারা চলে যান। তো ওনারা চলে গেছে তখন 2 থেকে 3 মাস হয়েছে। এখন যেহেতু সবসময় একসাথে সময় কাটাতেন, উনি বেশ নিঃসঙ্গ হয়ে যান। তো এখন কি করবেন, উনি ওই বাসতলা, যেটা বাসতলার ওইখানে একটা জিম আছে, হ্যাঁ জিম আছে, ওনারা উনি ওই মানে জিম করতেন ওইখানে, মানে বডি বিল্ডিং এর প্রতি ওনার মনোযোগ হয়। আর ওইখানে বাংলাদেশের খুব নাম করা একজন বডি বিল্ডার ওই সময় ওইখানে মানে ট্রেনার হিসেবে ছিলেন, তার নাম ছিল জাবেদ। ওনার বাড়ি ওই নড়িয়ারি কদমতলী নামক স্থানে। ওনার হাইট ছিল 6 ফুট 2 ইঞ্চি, বেশ নাম করা একজন বডি বিল্ডার ছিলেন আর কি উনি। তো যাই হোক, ঘটনা যেদিন মানে ঘটেছে ওইটা 2010 সালেরই এক রাতে। উনি জিম মোটামুটি 9:30 পর্যন্ত করেছেন সন্ধ্যার পর থেকে। তারপরে উনি বাসার দিকে ফিরছিলেন। বাসার দিকে ফেরার সময় ওখানে একটা জায়গা ছিল, সেটার নাম হচ্ছে আপনার মমিন আলী ব্যাপারী ব্রিজ। ওইটা এক সময় ছিল ছোট একটা ব্রিজের মতো ছিল। তো ওই দিক দিয়ে আসছেন, ওই দিক দিয়ে আসার সময় ওনার এক মামার সাথে দেখা হয়। ওনার মামার সাথে দেখা হয়, ওনার মামার নাম হচ্ছে লোকমান খলিফা। স্থানীয় লোকজন অবশ্যই তাদেরকে চিনবেন, এই জন্য আমি সব ডিটেলস বলে দিচ্ছি আর কি। লোকমান খলিফা, ওনার সাথে মামার সাথে দেখা হয়েছে। মামা বলতেছে যে এই মিঠু, আমার লাইটের চার্জ শেষ হয়ে গেছে। উনি দুবাই থেকে একটা বড় ওই যে কালো লাইট এনেছিলেন, অনেক কালো হয় যেটা, তো চার্জ শেষ হয়ে গেছে। টর্চ টাইপের নাকি? জি জি জি, অনেক কালো, এই যে এখন তো চার্জ যেটা হয় আর কি। তো বলছে যে আমি তো এক জায়গায় যাবো, চার্জ শেষ হয়ে গেছে, এখন এটা ভারী জিনিস হাতে নিয়ে কি করবো, তুই নিয়ে যা তোর সাথে, পরে আমাকে দিয়ে যাস বাসায়। বলছে ঠিক আছে মামা দেন। তো ওনার যে জিমের কাপড় চোপড় যেখানে থাকে ব্যাগের মধ্যে, ব্যাগের ভিতরে নিয়ে উনি হাঁটা ধরছেন। হাঁটতে হাঁটতে রাসেল ভাই ওই যে শিমুল গাছ আর আরেক পাশে যে বাঁশঝাড়, ওই জায়গার মিডিলে চলে আসছেন। যখন চলে আসেন হঠাৎ করে উনি দেখেন যে বাঁশঝাড় নড়ছে এবং ওখান থেকে আওয়াজ আসছে, মানে ওনার যে বন্ধু ছিল, ওনার বন্ধুর বিশেষ করে বিল্লাল পাইক, যে তার কণ্ঠে বলে উঠছে, মামা কি অবস্থা। মানে এভাবেই ওনারা কথা বলতেন, আমরা সময় বলি না নিজের বন্ধু বান্ধবদের মধ্যে। তো উনি আর কি ওর কণ্ঠ শুনে, বিল্লালের কণ্ঠ শুনে চমকে গেছে। বলে যে আরে বিল্লাল, তুই আসলি কবে? এর মধ্যে ওনার আরেক বন্ধু ছিল শাহিন মাতবর। সে এবার বলছে, তুমি তো মামা আমাদের ভালোই বাসো না, কোনো খোঁজ খবর নেও না, মানে স্বাভাবিকভাবে কথা বলতেছে। তো উনি বলছে, তোমরা বিদেশ গেছো, তোমরা খোঁজ খবর নিবা, আমি তো কেমনে যোগাযোগ করবো তোমাদের সাথে। তখন তো রাসেল ভাই যে এরকম হোয়াটসঅ্যাপ বা এরকম ই করা যেত, তখন ওই যে স্কাইপিতে হয়তো বা কিছু ই করা যেত, ওইভাবে সহজে ওই সময় এত সুন্দর যোগাযোগ ছিল না 2010 সালেও। তো মিঠু মাঝি ভাই বলতেছে যে এইভাবে কথা বললে হবে, কই তোরা, তোদেরকে তো দেখি না। উনার কিন্তু ধারণাই নাই রাসেল ভাই যে এরা তো বিদেশ গেছে। নর্মালি আমাকে মিঠু মাঝি ভাই বলছে যে এগ্রিকালচার ভিসায় যদি কেউ ইটালিতে যায়, মানে 9 মাস পরেই তার কাগজ প্রসেসিং এর কাজ শুরু হয়। 9 মাসের আগে আপনি
আসতে পারবেন না, নর্মালি মানে আসা যায় না। আর সাধারণভাবে আপনি বৈধ কাগজপত্র আবার তৈরি করে বা আদার্স সবকিছু মেনটেন করে চাকরি স্থায়ী করে দেশে আসতে আসতে প্রায় 3 বছর লেগে যায়, এরকম একটা সময় লাগে। আর তার গেছে 2 মাসের মতো হয়েছে। ওনার মাথায় সেন্সই কাজ করতেছেন ওটাতে তাড়াতাড়ি কিভাবে আসলো। উনি এমনি কথা বলতেছেন, তো বলতেছে যে তোরা কই, সামনে আয়। তখন ওই যে ওনার নামেরই আরেকজন বন্ধু যে ছিল মিঠু মাঝি, সে বলতেছে আরে নিচে আয়, নিচে আয়, রাস্তার নিচে আয়। আসল ভাই একটু আগে আমি বলেছি যে ওই রাস্তার নিচে যে খালটা আছে ওইখানে কিন্তু বহু মানুষকে এইভাবে মানে পুঁতে গেড়ে ফেলা, মানে হত্যা করা হয়েছে এইভাবে। বলছে নিচে আয়। উনি কিন্তু মানে একদম কোন ধরনের চিন্তা ভাবনা ছাড়াই একদম রাস্তা থেকে তরতর করে নিচে চলে যাচ্ছে। নিচে গেছে, নিচে যাওয়ার পরে বলে কই রে, দেখি না তো। মানে তখন আর কোনো সারা শব্দ নেই, নিচে উনি কাউকে দেখেন না। উনি আবার রাস্তার উপরে উঠে গেছে। উঠার পরে বলতেছে কিরে মানে তোরা কোথায়, দেখি না তো। তখন ওই ওনার বন্ধু আরেক বন্ধুর কণ্ঠে বলতেছে মামা তোমার সাথে মজা করলাম, ফাজলামি করলাম, ভয় পাইছো? তখন ওনার হয়েছে রাগ, বলে যে সত্যি করে বল কোথায় তোরা। বলে আবার নিচে আয়, এখানে আসি। উনি কি করছে, ওনার ওই যে ব্যাগের মধ্যে যে ওই যে ওনার যে মামা একটা লাইট দিয়ে গেছিল ওনার, যেটা চার্জ নাই, উনি রাগে কি করছে ওই ব্যাগ থেকে লাইটটা বের করছে। বের করে এগুলো সামনে পাইলে আগে পিটানি দিব, তারপরে হলো কথা। মানে ওনার কিন্তু মানে সেন্স হলো ওদেরকে একটু উত্তম মধ্যম দেবে, বন্ধু বান্ধব আর কি, তারপরে কথাবার্তা হবে। তো উনি ওই চিন্তা করে নিচে গেছে। নিচে গিয়ে উনি কাউকে দেখে না। তখন উনি যখন কাউকে দেখে না, তখনও কিন্তু আসলে উনি প্যারানরমাল কিছু বিষয় ফিল করতেছেন না। তখন উনি কি করছে, আবার ঘুরে উপর দিকে উঠতে গেছে, মানে রাস্তার দিকে উঠে যাবে। প্রথমবার কিন্তু রাসেল ভাই উঠতে পারছিল, এইবার কিন্তু ঘটে একটি ঘটনা। উনি যখনই উঠতে গেছে, হঠাৎ করে ওনার একটা হাত, মানে এই যে আমার হাতের যে পাঞ্জা, 5 আঙ্গুলের যে হাতের পাঞ্জা, এরকম একটা হাত এসে খপ করে ওনার বা হাতটা ধরে। এবং ওনার ভাষ্য অনুযায়ী হাতটা এত বড় ছিল যে হাত যখন ওনার মানে এই হাতে ধরেছে, ওনার পুরো এই পাঞ্জার মধ্যে, ওনার মানে শোল্ডার থেকে শুরু করে পুরো হাত ওই পাঞ্জার মধ্যে চলে গেছে। মানে এত চওড়া হাত, এতটা চওড়া হাত। তো উনি তখন কি করছে, পিছন দিকে ঘুরে তাকিয়েছে। ঘুরে তাকিয়ে দেখে মানে মিনিমাম 20 ফুট উচ্চতার একজন মানুষ বা এরকম অবয়ব একটা দাঁড়িয়ে আছে, এবং এটা তারই হাত। তো হাত যে এত বড় না ছোট উনি কিন্তু তখনও বুঝতে পারছেন না, উনি পরে বলেছেন আর কি। উনি রাগে কি করেছেন, কাছে গিয়ে ওইটাকে মারছেন এক ধাক্কা। তো এক ধাক্কা খেয়ে দেখে যে সে তার হাতটা ছেড়ে দিয়েছে, সে এবার লাফ দিয়ে উপরে উঠেছে। ওই ভাই মিঠু ভাই, সে লাফ দিয়ে উপরে উঠেছে। উঠে সে চিন্তা করেছে যে এটা হলো আমার বন্ধুর মানে কণ্ঠস্বর নকল করে কেউ মনে হয় ফাজলামি করছে, দাঁড়া এদেরকে শিক্ষা দিয়ে নি। ওই যে বলেছিলাম যে ওইখানে কিন্তু ওনার ফুপু বাড়ি আছে এবং মামা বাড়িও আছে, শুরুতে বলেছিলাম ওই শিমুল গাছের কাছাকাছি। উনি দৌড় দিয়ে ওনার মামা বাড়ি গেছে। মামা বাড়িতে গিয়ে মানে বলতেছে যে মামা মামা একটা শাবল দাও। ওই যে একদম শাবল ছিল আমরা মাটি খুঁড়ি আর কি, শাবল দাও, লোহার একটা জিনিস আর কি। বলে শাবল দিয়ে কি করবি, বলে কাজ আছে, দাও শাবল দাও। তো ওনারা শাবল দিছে। দেখা যায় সে শাবল নিয়ে দৌড়ে যাচ্ছে ওই শিমুল গাছের দিকে। তখন ওনারা ভয় পাইছে, কি ব্যাপার এত রাত্রে ও শাবল নিয়ে দৌড়া যাচ্ছে কেন, ও তো স্বাভাবিক আচরণ মনে হচ্ছে না। এরা আবার পিছন থেকে দৌড়াইছে ওই বাড়ির 4-5 জন মিলে, যে দাঁড়া দাঁড়া দাঁড়া, কিন্তু সে কোনো কথা শুনছে না। তার হলো যে এই শাবল দিয়ে ওদেরকে শায়েস্তা করবে, কিন্তু সে যে আসলে কাদেরকে শায়েস্তা করতে যাচ্ছে সে নিজেও বুঝতে পারছে না। ওদিকে পিছন থেকে ওরা আত্মীয় স্বজনরা আসতেছে। যখন ওই যে যেই জায়গাটা থেকে উনি রাস্তার দিকে নিচে নেমে গেছে ওই জায়গাতে গেছে, তখন নিচ থেকে আওয়াজ আসতেছে। এবং এই আওয়াজটা ছিল রাসেল ভাই এমন, ওখানে কিন্তু উপস্থিত যারা ছিল প্রত্যেকে এটা শুনেছে, মানে উনি যে একা শুনেছে তা না, প্রত্যেকে শুনেছে। আওয়াজটা ছিল এমন, বড় সাউন্ড বক্সে যখন কোনো মানে কেউ মানে মাইক্রোফোনে কথা বলে, যে ভোকালটা যেরকম হয় আর কি, গম্ভীর কণ্ঠ, হ্যাঁ মোটা কণ্ঠ, যেরকম ইকো হয় এবং মানে খুব যে আওয়াজটা চারদিকে ছড়িয়ে পড়ে, এইরকম কণ্ঠ ছিল। বলতেছে আয় নিচে আয়, এবার নিচে আয়, দেখি তুই উঠতে পারিস কিনা।
এই কথা কিন্তু পিছন থেকে সবাই শুনেছে। তো এই কথা শুনে ওনার আরো রাগ হয়েছে, মানে উনি তো যেহেতু বডি বিল্ডিং শুরু করছে, শরীরের শক্তিও বেশি। তো এর মধ্যে ওনার এক মামা দৌড়ে সামনে চলে আসছে, এসে বলে, এই ভাগিনা কোথায় যাও? বলে যে আমি এই যে এদের শায়েস্তা করতে যাচ্ছি। তখন উনি কিন্তু বিষয়টা বুঝতে পারছে, কিন্তু উনি যদি বলে যে এরা মানুষ না, তুমি যাওয়া মাত্র তোমাকে মেরে ফেলবে, তখন উনি হয়তো এমন ভয় পেতে পারেন যার ফলে ওনার সিরিয়াস একটা ক্ষতি হতে পারে। উনি বোঝাচ্ছে, আরে ইয়াং মানুষ, রক্ত গরম, কেউ একটা মজা করলেই কিভাবে শাবল নিয়ে মারতে আসা লাগে নাকি? থানা পুলিশ হয়ে যাবে, জেলে যাওয়া, এটা কি হইলো? চলো ভাগিনা বাড়িতে চলো। উনি কিন্তু সুন্দর করে বুঝাই নিয়ে চলে আসছে। আসার পর ওনার বাবা মাকে বলতেছে যে তোমার ছেলে এই যে ওদিকে গেছে, মানে ও কি জানে না যে এখানে কত মানুষ মারা গেছে, কত মানে ওই যে লাশ দেখেছে, তারপরে এখানে পানির মধ্যে গেড়ে ফেলা হয়েছে, ও যে 2 বার নামছে আমি শুনতেছি, এটাই তো বেশি। ও বেঁচে গেছে কিভাবে বাঁচলো, মানে আল্লাহ বাঁচাই দিছে। ও তো বুঝতে পারতেছে না, ওটা ঠিক মতো বুঝাও, মানে আজকে বুঝাও না কালকে বুঝাও। সত্যি ওনাকে যখন পরে বোঝানো হয়েছে তখন উনি বলছে যে আইরে তাই তো, এত বড় হাত, আমার যে হাত ধরলো আমি তো খেয়ালই করি নাই, 20 ফুট উচ্চতার কি মানুষ হয়? তারপরে ওই বাঁশঝাড়ের মধ্যে থেকে যে কথা বলছে, এরা তো মানে বাংলাদেশে আসারই কথা না, রাইট, স্বাভাবিক। এবং পরবর্তীতে যোগাযোগ করছে তারা তো বাংলাদেশে নাই, সত্যি সত্যি নাই। তখন উনি বুঝতে পেরেছে যে আসলে কি ভয়ানক একটা বিপদের হাত থেকে উনি বেঁচে গিয়েছিলেন। তো রাসেল ভাই, আমি কেন যে বলছিলাম যে এই জায়গাটা ছিল, এই বহুত ছিল, আসলে বিষয়টা হয়েছে কি যে 2018 সালে শরীয়তপুরে যে ভয়াবহ নদী ভাঙন হয়েছিল, এটা আপনারা সবাই জানেন, যে অনেক বড় বড় অবকাঠামোগুলো সব নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছিল। ওই যে বাঁশতলা, শিমুল গাছ, ওনার যে মামা বাড়ি, ফুপু বাড়ি, ওই তারপর উনি যেই জিমে উনি ব্যায়াম করতেন, এগুলো এখন কিছুই নেই, সব নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এখন ওখানে আর কিচ্ছু নেই। এখন ওনাদের যে মাঝির বাজার, ওই পর্যন্ত প্রায় চলে আসছে নদী ভাঙতে ভাঙতে। কিন্তু ওই যে যেই জায়গা কেন্দ্রিক ঘটনাটা এতক্ষণ বললাম, এটার অস্তিত্ব এখন নদীর মধ্যে, এটা এখন আর নেই। আর যিনি ঘটনা পাঠিয়েছেন মিঠু মাঝি ভাই, অসংখ্য ধন্যবাদ। উনি ইটালি থেকে ঘটনা পাঠিয়েছেন রাসেল ভাই। তো উনি শুনছেন, ওনার আত্মীয় স্বজন আজকে শুনছেন, এবং এখানে যারা যারা ছিলেন যে ক্যারেক্টার গুলো, আমার মনে হয় যে তারাও এই যে আমি বললাম, তারাও এই ঘটনাগুলো শুনেছেন। তো এইটাই ছিল রাসেল ভাই ঘটনা। ওকে, সো আমার মনে হয় যে সবাই যে কারণে উনি প্রথম থেকেই কিছু রহস্য রেখে ঘটনা বলছিলেন, সেটা সমাধান পেয়েছেন। এবং আমি আসলে আজকের শোটা খুব অন্যরকম হলো, বছরের শুরুর শোটাই, শুধুমাত্র আফনান ভাইয়ের কারণে এবং আফনান ভাইয়ের এই চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও ছুটে আসার জন্য। এবং শুধু এটা প্রথম না, এমন অনেক দিন গেছে যে শোতে উনি বৃষ্টি মাথায় করে এসেছেন, এমন অনেক দিন গেছে উনি কিছু সময়ের জন্য ঢাকায় এসেছেন, তারপরেও এখানে এসে উনি তার স্টোরি শেয়ার করে গেছেন। এগুলো সবকিছু আপনাদের প্রতি ভালোবাসা, বিশেষ করে আমি এটুকু দাবি করতেই পারি আমার প্রতি ভালোবাসা এসবের জন্যই। এবং আমি মনে করি আল্লাহ তাআলা আমাকে অনেক, এটা আল্লাহ তাআলার আশীর্বাদ যে আমি কিছু আমার চারপাশে কিছু মানুষকে পেয়েছি, সাদা মনের মানুষ, যারা সব সময় আমার পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। হয়তো আমি খুব সামান্য একজন মানুষ, কিন্তু এই মানুষগুলোর ভালোবাসা পেয়ে আমি সামনে এগিয়ে যাবার স্বপ্ন দেখি, সামনে এগিয়ে চলার প্রেরণা পাই। তো যাই হোক, আমরা এখন ভার্চুয়াল স্টুডিও করছি, সুতরাং আফনান ভাইকে আমরা আরো বেশি রেগুলার আপনাদের সামনে এসে হাজির করতে পারবো আশা করছি। এবং দারুণ দারুণ সব ঘটনা তিনি যখনই পান তখনই আমাকে জানিয়ে দেন। এবং তিনি কিন্তু মানে এরকম না যে আমি তাকে কোনো প্রেশার দেই না, তিনি নিজে কিন্তু ফোন করে, আজকে শুধু না, এটা বছরের পর বছর ধরে হচ্ছে যে তিনি নিজে থেকে ফোন দিয়ে জানান যে ঘটনা পাওয়া গেছে। এটা একটা বিশাল ব্যাপার, এবং এটা আপনাদের তার প্রতি যে ভালোবাসা সেটারও একটা প্রতিদান। তো আমার মনে হয় যে আফনান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ধন্যবাদ জানালে শুধু ছোটই করা হবে, তারপরে আপনাকে ধন্যবাদ এই কষ্ট করে স্টুডিওতে আসার জন্য। আপনারা সবাই জানেন যে আফনান ভাইয়ের মানে যখন উনি এখানে আসছেন তখন নিশ্চয়ই তার পরিবারের সময় দেওয়ার একটা ব্যাপার আছে। আমরা জানি যে ভাবিও আমাদের শো শোনেন, তো সবকিছু মিলিয়ে কিন্তু একটা অন্য রকম একটা মানে ব্যাপার, এবং তিনি অনেক কিছু স্যাক্রিফাইস করে এখানে আসেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের এখানে আসার জন্য। রাসেল ভাই ধন্যবাদ। আপনি আসলে, আমরা তো জাস্ট খালি আমি আসলাম, আপনি যে নিজের এত কর্মব্যস্ততার মধ্যে দিয়ে প্রতি সপ্তাহের একটা নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে, আপনারও কিন্তু অনেক ব্যস্ততা আছে, এরপরে যে আমাদের এই ভয় মানে হরর স্টোরি পাগল মানুষদের জন্য এত বছর ধরে আপনি বিরতি